বর্তমান সময়ে পাপ কাজ এতই বেড়ে গেছে, মানুষ তার ভেতরের বিবেকটাকে হারিয়েই ফেলেছে। মাঝে মাঝে কিছু গল্প আমাদের সেই বিবেকে নাড়া দিয়ে যায়। এমনই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটার নাম ছিল ওয়াক্ত। আজ সেই গল্পের দ্বিতীয় পর্ব, ভাগ্য ভালো নিয়ে হাজির হয়েছি। ভাগ্য জিনিসটা আমাদের সবারই থাকে, কারো ভালো কারো খারাপ। কেউ আবার অন্যের ভাগ্য বদলের ব্যবসাও করে থাকেন। আসলে কি ভাগ্য বদলানো যায়? এই পর্বে মূল চরিত্রে ছিল মোশাররফ করিম ওরফে মোবারক, যিনি মূলত অন্যের ভাগ্য পড়ে থাকেন, অর্থাৎ জ্যোতিষী। শায়লা তার নিজের ভাগ্য জানতে চায়। মোবারক গভীর মনোযোগ দিয়ে তার হাত দেখে, তারপর বলে যে, আপা, আপনার বিয়া তো দুইটা। শায়লা মুচকি হেসে হাজবেন্ড রাতুলকে বলে, দেখছো, আমার দুইটা বিয়া হবে। রাতুল এইসবে পাত্তা দেয় না। সে বলে, ঘোড়ার ডিম, সব মেয়েদের হাত ধরার ধান্দা। মোবারক বলে, এইটা নিয়ে অনেক লেখাপড়া করছি স্যার। হাতের রেখাই ভবিষ্যৎ। এই যে হাতের রেখা, এগুলো কই থেকে আসছে স্যার? কারণ বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন হাত মুঠো করে রাখে, যে কারণে হাতের তালুতে ভাঁজের সৃষ্টি হয়। সেই ভাঁজগুলোই হলো রেখা। এই যে আপনার এই রেখাটা বলতেছে যে আপনার হাতে অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনার জীবন রেখাটা ছোট। আপনি বেশি দিন বাঁচবেন না স্যার। রাতুল বলে, নেপোলিয়ানের নাম জানো? তোমার অবশ্য জানার কথা না। নেপোলিয়ান একবার একটা কাজ করছিল, সেটা হচ্ছে, এক জ্যোতিষী একবার নেপোলিয়ানকে বলল যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনার জীবন রেখাটা ছোট। তখন নেপোলিয়ান কি করেছিল জানো? ছুরি দিয়ে নিজের জীবন রেখাটা কেটে বড় করেছিল। তারপর বলছিল, আমার ভাগ্য আমার হাতে। শায়লা জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি আশেপাশেই থাকেন? মোবারক বলে, জি, লেকপাড়ের ওই বস্তিতে। আমি আমার আম্মারি নিয়ে থাকি। আপনারা খুশি হয়ে যা দেবেন তাই দিয়ে আমার মার কিডনির টাকা তুলবো। এবার রাতুল হেসে বলে, আচ্ছা, তাহলে নিজের ভাগ্য নিজে বদলাও না কেন? মোবারক একটু চুপ থেকে বলে, নিজের হাত দেখা যায় না, মানা আছে। স্ক্রিন শিফট হয়। ডক্টর মোবারককে বলছিল, আপনার মার জন্য ডোনার কিডনি পাওয়ার সম্ভাবনা বলতে গেলে নেই। আর যদি পাওয়াও যায়, একটা কথা বলি, কিছু মনে করবেন না। এত টাকা আপনি কোথায় পাবেন? আপনি তো আগের টাকাটাই পরিশোধ করেন নাই। মোবারক বলে, স্যার, আমি কোনোদিন আমার আব্বার মুখ দেখি নাই। আমার আম্মাই আমার সব। তখন ডক্টর বোঝাতে চায় যে এটা তো প্রাইভেট হাসপাতাল, ইমোশন দিয়ে তো আর সব হয় না। কম বেশি যাই হোক, টাকা তো লাগবেই। নিরুপায় মোবারক মাকে নিয়ে বাসায় ফেরে। তখন তার মা বলে, বাড়িওয়ালা আসছিল, বলে গেছে বাসা ভাড়া না দিতে পারলে এই মাসের মধ্যে বস্তি ছাইরা দিতে হবে। মোবারক বলে, তুমি চিন্তা কইরো না আম্মা, আমি একটা না একটা ব্যবস্থা কইরাই ফেলমু। মা আফসোস করে বলে, দোয়া করি যেন বস্তি ছেড়ে যাওয়ার আগেই আমি মইরা যাই। তোর একটা ভালো কাজ কাম হয় না, কি যে ঘোড়ার ডিম কইরা বেড়াস। মোবারক গৌরব করে বলে, আমার কাজটা ভালো কাজ আম্মা, বিজ্ঞানীর কাজ। একজন মহিলা মোবারকের কাছে তার ছেলের ভাগ্য যাচাইয়ের জন্য এসেছে। টিয়া পাখি ছেলেটার জন্য একটা খাম তোলে। মোবারক চিরকুটটা খুলে বলে, লক্ষণ তো ভালো না। অল্প বয়সে তোমার উপর শয়তানে ভর করবে। শয়তানের ফিসফিসানি এক কান দিয়ে ঢোকাবা, আর এক কান দিয়ে বের করে দিবা, বুঝলা? এই কথা শুনে ছেলেটার মা তো ভীষণ রেগে যায়। সে একটা দুষ্টু গালি দিয়ে বলে, কি বললি আমার ছেলেকে? কি বললি তুই? মহিলাটা ক্যামেরা অন করে। মোবারককে আবারও বলতে বলে, বলেন, আবার বলেন, কি বলছেন আমার ছেলেকে নিয়ে? এখানে একটা ব্যাপার দেখা যায়। মহিলাটা এমনিতে তুইতামারি করছিল, কিন্তু ক্যামেরা অন করে ঠিকই আপনি করে বলছিল। মোবারক বেশ ঘাবড়ে যায় আর বলতে থাকে, আমার তো কোনো দোষ নাই, আমি কি দোষ করলাম? মহিলাটা ইতিমধ্যে মানুষ ডাকাডাকি শুরু করেছে আর বলছে, দেখছেন উনি আমার ছেলেকে নিয়ে কি বলছে? আমার বাচ্চাকে নাকি শয়তানে ভর করবে। সে মোবারককে ধমক দিয়ে বলে, আপনি আমার ছেলের হাত ধরে কেন এই কথা বললেন? তখন পাশ থেকে এক পাবলিক বলে যে, কি বললেন আপা, আপনার গায়ে হাত দিছে? এই বলে উপস্থিত সবাই মোবারককে উত্তম মাধ্যম দিতে থাকে। মোবারক খুব করে বলার চেষ্টা করে, আমার কথা বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন ভাই। কিন্তু কে শোনে কার কথা? একটা সময় মোবারককে রাস্তায় ফেলে সবাই চলে যায়। তার ভাগ্যচক্রের বইগুলো রাস্তায় পড়ে আছে। মোবারক কোনো মতে চশমাটা পরে নেয়। আহত মোবারক বাসায় ফেরে। এবার সে নিজের হাতটা দেখে বোঝার চেষ্টা করে তার ভাগ্যটা কেন এমন। সে আরো মনোযোগ দিয়ে হাতের রেখা বোঝার চেষ্টা করে। এবার তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে আর কানে বাজে, সেই যে একটা লোক বলেছিল, তাহলে নিজের ভাগ্য বদলাও না কেন? মোবারকের মা এসে জিজ্ঞেস করে,
কি করস? কেমন তোর ভাগ্য? মোবারক রহস্যের হাসি দিয়ে বলে, ভালো। পরদিন সকালে মোবারক মায়ের সব ওষুধ ফেলে দিচ্ছিল। তখন মা এসে বলে, কি করস এসব? পাগল হয়ে গেছস? মোবারক বলে, এসব আর লাগবে না আম্মা। মা ডাক্তারকে একটু ফোন দিতে বলে, তার ব্যথাটা বাড়ছে। মোবারক বলে যে, ডাক্তারকে ফোন দিতে হবে না মা, ডাক্তার নিজেই ফোন দিবে। সত্যি ডাক্তার সাথে সাথে ফোন দেয় এবং বলে যে, অদ্ভুত এক ঘটনা ঘটছে। আপনার মায়ের জন্য একসাথে 5 জন কিডনি ডোনার পাওয়া গেছে। 5 জন এক রাতেই মারা গেছে। যাই হোক, এটা তাদের জন্য ব্যাড নিউজ, আপনার জন্য গুড নিউজ। অর্থাৎ কখনো কখনো একজনের দুঃখের কারণ অন্যজনের জন্য সুখের হয়। ডোনার তো পাওয়া গেল। এখন আজ রাতের মধ্যে শুধু টাকা ম্যানেজ হলেই সার্জারিটা করা যাবে। মোবারক এক পাশে গিয়ে তার কাছে থাকা খামগুলো সাজায় আর টিয়াকে বলে একটা খাম তুলতে। মোবারক টিয়ার দেখানো একটা খাম খোলে, যেখানে লেখা ছিল, কারো বিপদ দেখলে এগিয়ে যাবি না, অন্য পথে তাকাবি। মোবারক রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে গলির ভেতরে একজন ছিনতাইকারী একটা ছেলের কাছ থেকে ব্যাগ নেয়ার চেষ্টা করছে। ছেলেটা সাহায্যের জন্য মোবারককে ডাকে, কিন্তু মোবারক আগায় না। ছিনতাইকারী ব্যাগটা নিয়ে ছেলেটাকে তাড়িয়ে দেয়। ঠিক তখন সেখান দিয়ে একজন পুলিশ যাচ্ছিল। মোবারক ছিনতাইকারীর হাতের ব্যাগটা নিয়ে টানাটানি শুরু করে আর কান্নাকাটি করে বলে যে, ভাই ভাই, আমার কাছে কিছু নাই ভাই, আমার ব্যাগটা নিয়েন না। সে পুলিশকে ডেকে বলে যে, স্যার স্যার, এই দেখেন আমার টাকা ছিনতাই করতেছে স্যার। পুলিশ ছিনতাইকারীকে নিয়ে যায় আর মোবারক টাকার ব্যাগটা নিয়ে হাসপাতালে যায়। সে যখন টাকাগুলো জমা দিচ্ছিল, তখন পাশেই ওই টাকার আসল মালিক সেই ছেলেটা ফোনে তার বাবাকে বলছিল, আব্বা, টাকা নাই আব্বা, ছিনতাই কইরা নিয়ে গেছে, আমি এখন কি করব? অর্থাৎ ছেলেটাও ইমার্জেন্সি চিকিৎসার জন্য টাকাগুলো নিয়ে আসতেছিল। মোবারক সেদিকে কান দেয় না। সে তার মাকে বলে, মা তুমি চিন্তা কইরো না, তোমাকে এখান থেকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। তখন মা আফসোস করে বলে, লাভ কি, আবার তো সেই বস্তিতেই যা উঠতে হইব। এক সময় না আমগো অবস্থা ভালোই ছিল, জুয়ার নেশায় তোর বাপ সব হারাইছে। মোবারক বলে যে, আব্বার কথা আমারে শোনাইতেছো কেন? আমি কি জুয়া খেলতাছি নাকি? মা বলে, খেলতাছিসই তো, তুই ভাগ্য নিয়ে জুয়া খেলতাছিস। মোবারককে আবারও ভাগ্য গণনা করতে দেখা যায়। তার বেশ উন্নতি হয়েছে। এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তার কাছে হাত দেখানোর জন্য। একজন ইউটিউবারকে দেখা যায়, সে লাইভে সবার উদ্দেশ্যে বলে, মনে আছে সেই ভাইরাল জ্যোতিষীর কথা? কয়দিন আগে যাকে রাস্তায় ফেলে মারা হয়েছিল, যার দোকানপাট ভেঙে দেয়া হয়েছিল। শকুনের দোয়ায় কিন্তু গরু মরে না। তার ব্যবসার এখন আরো উন্নতি হয়েছে। মানুষ তার ক্ষতি করার চেষ্টা করছিল, এখন সে আরো ফেমাস হয়ে গেছে। একজন শিল্পপতির আমন্ত্রণে মোবারক তার সাথে দেখা করতে যায়। মোবারক জানতে চায়, তার মতো এত নগণ্য মানুষকে কেন তলব করা হয়েছে। লোকটা বলে, শোনো, গুগল অ্যাপেল এখন ইন্ডিয়ানরা চালায়। প্রত্যেক ডিপার্টমেন্ট হেডের নাকি একজন নিজস্ব জ্যোতিষী আছে। বেশ ভালো স্যালারিও পায়, কারণ এমন অনেক জিনিস আছে যা সফটওয়্যার কিংবা এআই থেকে জানা যায় না, সেটা ভাগ্যে লেখা থাকে। সেই ভাগ্য জানার জন্যই তোমাকে ডাকা। এখন থেকে প্রতি সপ্তাহে একবার আসবা। মোবারক বিদায় চায়। তখন লোকটা বলে যে, আচ্ছা, আমার বউকে নিয়ে যেটা বলেছিলে সেটার কি করব? মোবারক বলে, আপনার স্ত্রী আর আপনার বাচ্চাদের জন্য কোনো সম্পত্তি রেখে যাবেন না। আপনার সম্পত্তির আশেপাশে যদি এরা থাকে, আপনার বাচ্চা কিন্তু মানুষ হবে না। মোবারক চলে যাচ্ছিল, তখন ওই লোকটার বউ তার মুখে লালা নিক্ষেপ করে। মোবারক হাসি মুখে সেটা মুছতে মুছতে চলে যায়। সে একটা গলির ভেতর দিয়ে যাচ্ছিল, তখন একজন ভিক্ষুক পিছন থেকে বলে, আমারে কিছু দেন, কিছু দেন না। মোবারক বিরক্ত হয়ে তাকে চলে যেতে বলে। একটু পর দেখা যায় একজন দুজন করে অনেক ভিক্ষুক, তারা বলতে থাকে, ভাগ্য দেন, আমাকে একটু ভাগ্য দেন, আমাকে একটু ভাগ্য দেন না। বাসায় ফেরার পর মোবারকের মা আফসোস করে বলছিল, এখন তো তোরে চোখেই দেখা যায় না, একসাথে বসে একটু ভাত খাইতে পারি না। কি পাপ যে আমি করছিলাম, আল্লাহ একটা পোলাই আমারে দিছিল। একদম তোর বাপের মতো হইছস। বাপের মতো কথাটা মোবারকের খুব গায়ে লাগে। সে রেগে গিয়ে আব্বা আব্বা বলে বাপকে ডাকতে থাকে আর বলে, আমি আমার বাপের মতো হইছি। কই সে বাপ কই? ফালায় গেছে না তোমারে? গেছে না ফালায়া? আমি আছি, আমি তোমারে খাওয়াইতাছি পড়াইতাছি, বস্তি থেকে আয়না বিল্ডিং এ উঠাইছি, যা টাকা ইনকাম করি সব তোমার পিছনে যায়। আর কি করলে তোমার শান্তি হইব? মা অনেক ভয় পেয়ে যায়
আর বলে যে, হইছে বাবা, তোর কাছে মাপ চাই, থাম। তখন টিয়া পাখিটা বারবার বলতেছিল, পর্দা সরাস না। মোবারক পাখিটাকে জোরে আঘাত করে আর ফিনকি দিয়ে তার মুখে পাখির ব্লাড এসে পড়ে। মোবারক বলে, তোমার সাথে আমার পার্থক্য কি জানো মা? তুমি অতীত দেখো আর আমি দেখি ভবিষ্যৎ। মা এবার বুঝতে পারে। মোবারক হয়তো জানতে পারছে মায়ের সময় শেষ হয়ে এসেছে। মাকে আবার হাসপাতালে আনা হয়। ডক্টর জানিয়ে দেয় ওনার হাতে বেশি সময় নেই। মোবারক অনুরোধ করে, আপনি আমার মাকে বাঁচান। ডক্টর বোঝানোর চেষ্টা করে, এভাবে বললেই তো হয় না, আমাদের একটা সিস্টেম আছে। মোবারক রেগে গিয়ে বলে, আরে রাখেন আপনার সিস্টেম। সিস্টেম আমাদের জন্য না। আপনাদের সিস্টেম মানে হলো একটা দেয়াল, যার একদিকে ক্ষতি অন্যদিকে উন্নতি। অর্থাৎ আপনারা একজনের ক্ষতি করে নিজেদের উন্নতি করেন। ডক্টর চলে যায়। মোবারক কাঁদতে কাঁদতে মাকে বলে, মা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দাও। মা বলে, তুই আমারে মাফ কইরা দিস, আমারে অতীতে রাইখা যা, তুই ভবিষ্যতে থাক। এরপর মা বারবার বলতে থাকে, পর্দা সরাস না, পর্দা সরাস না। মোবারক বাইরে গিয়ে তার গুরুজিকে ফোন দেয় আর বলে যে, গুরুজি, আমি যা শিখছি আপনার কাছে শিখছি, আমার মহা বিপদ, আমি আমার হাতের রেখা পড়ছি। গুরুজি রেগে যায় আর বলে, তুই নিজের ভাগ্য কেন পড়ছিস? জানিস না নিজের ভাগ্য পড়া নিষেধ? নিজের ভাগ্য পর্দার আড়ালে থাকে। তোকে কতবার বলছি পর্দা সরাস না। এবার মোবারক গুরুজির সাথে দেখা করে। গুরুজির কথায় এই গল্পের সারমর্ম বোঝা যায়, তাই এইটুকু মনোযোগ দিয়ে বুঝতে হবে। গুরুজি বলে, বিপদে পড়লে মানুষ উপরওয়ালাকে ডাকে, তুই ডাকলি আমাকে। মোবারক জানতে চায়, আমার সাথে এসব কেন হচ্ছে? গুরুজি বলে, ভাগ্য হচ্ছে এক ধরনের শক্তি, যেটা তৈরি করা যায় না, ধ্বংসও হয় না, শুধু হাত বদল করে। তোমার কিডনি ডোনার লাগবে, তার জন্য দরকার কোথাও একজনের মৃত্যু। কারো টাকা লাগবে, কারো টাকা ছিনতাই। তুমি তোমার ভাগ্য বদল করছো না, চারপাশের সব মানুষের ভাগ্য চুষে নিচ্ছ। এটাকে বলে ক্যাপিটালিজম। ব্যবসায়ী অনেক টাকা কামাবে আর হাজার হাজার লেবাররা না খেয়ে মরবে। আশেপাশে ভালো করে দেখো, কার হাতে ক্ষমতা আর কার হাত খালি। বস্তিতে আগুন কে দিচ্ছে, তারপর মরছে কারা? মোবারকের বিবেকে নাড়া দেয়। সে বলে, আমি এসবের মধ্যে নাই। সে বাসায় গিয়ে সব বই পুড়িয়ে ফেলতে চায় আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। ঠিক তখন কেউ একজন বলে ওঠে, আল্লাহ তোরে মাফ করলেও আমি তোরে মাফ করব না। সেই যে শুরুতে মোবারক একটা মেয়ের হাত দেখে বলেছিল, আপনার 2টা বিয়া হবে। সেই মেয়ের হাজবেন্ড রাতুল মোবারককে বলে, তুই আমার বউরে বলছিলি তার 2টা বিয়া হবে, এরপর কি হয়েছে জানিস? সে আমারে ছেড়ে চলে গেছে। তোরা না ভবিষ্যৎ বানাইতে পারস না, দেখতেও পারস না, তোরা ভবিষ্যৎ ধ্বংস করিস। তোরা হইলি ইবলিস, শয়তান। মোবারক সবকিছুর জন্য মাপ চাইতে থাকে, কিন্তু রাতুল সোজা শুট করে দেয় আর নিজেকেও শেষ করে দেয়। মোবারক বুঝতেছিল তার সময় শেষ হয়ে আসছে। ঠিক তখন তার রাতুলের কথাগুলা মনে পড়ে। সেই যে সে নেপোলিয়নের কথা বলেছিল। নেপোলিয়নের জীবনরেখা ছোট হওয়ায় সে হাতের রেখাটা চাকু দিয়ে বড় করেছিল। মোবারকও সেটাই করে আর অদ্ভুতভাবে তার শরীরের সব ক্ষত ঠিক হয়ে যায়। বেঁচে যায় মোবারক। অনেক বছর পেরিয়ে গেছে। মোবারক এখন বড় শিল্পপতি। ঘরে তার সুন্দরী বউ। মজার ব্যাপার হলো বউটা রাতুলের বউ। মোবারক টিভি অন করে। নিউজে বলছিল, সারা দেশে চলছে অস্থিতিশীল পরিস্থিতি। দারিদ্র সীমার নিচে থাকা জনগণ আক্রমণ করছে বিত্তশালীদের। ডলারের দাম রাতারাতিভাবে অবিশ্বাস্য রকম বেড়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। স্বাভাবিক নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এসব শুনে মোবারকের মুখে তৃপ্তির হাসি। অর্থাৎ দেশের মানুষ অশান্তিতে থাকলে তবেই তো বড়লোকেরা টাকা কামাতে পারবে। গল্পটা এখানেই শেষ হয়। আপনার কোন গল্পটা ভালো লেগেছে, এটা নাকি ওয়াক্ত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।